আসন্ন আবার পরীক্ষাকে লক্ষ্য করে আমার এই বিশেষ অনলাইন ব্যাচে আজকে সোশ্যাল সায়েন্সের ভূগোলের হিমবাহের কাজ টপিকটা ডিসকাস করা শুরু করব। গতদিন আমরা বিভিন্ন যে কাজ হয় বা বিভিন্ন প্রক্রিয়া হয় বা ভূমিরূপের পরিবর্তনের ক্ষেত্রে কোন কোন প্রক্রিয়া দায়ী তার একটা ক্লাস টপিক আলোচনা করেছিলাম। তার রেকর্ডিং আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিই, যারা ক্লাসে ছিলে না একটু রেকর্ডিং দেখে নিও। আজকে ঠিক তার পর থেকে অর্থাৎ হিমবাহের যে কাজ সেটা কিন্তু ডিসকাস করব। দেখো, তাহলে প্রথমেই একটু আলোচনা করে নেওয়া দরকার যে হিমবাহ কি। প্রত্যেকে হেডিং করে হিমবাহ বলে, কেউ বলতে পারবে? এখানে রিমি হচ্ছে ভূগোলের স্টুডেন্ট রয়েছে, হিমবাহ বা গ্লেসিয়ার বলতে আমরা কি বুঝি? কে বলবে? একটু ব্যাখ্যা করো। স্যার, হুম। সাউন্ডটা ক্লিয়ার আসছে না। সাউন্ড এবার শোনা যাচ্ছে ক্লিয়ার বাকিদের কাছে? একটু রেসপন্স করো প্রত্যেকে। সাউন্ড শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছ? দেবস্মিতা, সহেলি, রিমি, জয়শ্রী, হ্যাঁ স্যার, সাউন্ড শোনা যাচ্ছে আর কি। শোনা যাচ্ছে? ওকে। মাঝে মাঝে কেটে কেটে আসছে আর কি। ওকে, কোনো নেটওয়ার্কের ইস্যু হতে পারে। আচ্ছা বলো, হিমবাহ বলতে কি বুঝি? হিমবাহ কি, কি মনে হয় আমরা হিমবাহ বলতে কি বুঝি? হিমবাহ বলতে কি, কে বলবে? একটা বলো, নিজের ভাষায় বলো কেউ একজন। রিমি বলো, হিমবাহ বলতে কি বুঝি? তোমার নিজের এসএলএসটি জিওগ্রাফি পরীক্ষা রয়েছে সামনে, বলো হিমবাহ বলতে কি বুঝি নিজের ভাষায়, যার যেটা মনে হয়। সাহস করে বলো রিমি, বলা উচিত তোমার কাছ থেকে এক্সপেক্ট করছি। বা অন্য কেউ। উঁচু হুম। পার্বত্য, হুম। মানে উঁচু পার্বত্য এলাকায় বা উঁচু অক্ষাংশে, মানে আমরা যেসব হুম। বরফের যে স্তূপ গুলো দেখা যায়, হুম। তাকে এক কথায় আমরা হিমবাহ বলতে হ্যাঁ, পারি। মানে এটা বলতে পারি যে হিমবাহ হলো বিশাল, হুম। মানে বিশাল আকৃতির বরফের স্তূপ। বরফের স্তূপ। বিশাল আকৃতির বরফের স্তূপ। ওকে, যেটা প্রধানত তুষার জমে সৃষ্টি হয় এবং বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থান করে। এটা কোনো কোনো অংশে অবস্থান করে। গতিশীল গতিশীল থাকতেও পারে, আবার এটাকে স্থির হ্যাঁ অবস্থা স্যার, থাকতে হ্যাঁ পারে। এটা স্থির অবস্থায় থাকতে পারে। হ্যাঁ, এবার আমার যেটা জানার প্রয়োজন এই হিমবাহের শ্রেণী ভাগ। হিমবাহকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি? প্রধানত হিমবাহকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। দেখো, খুব ভালো করে নোট ডাউন করবে খাতায়, ফ্রেশ করে জিওগ্রাফি খাতা বানাও, খাতা হচ্ছে ভালো করে নোট ডাউন করো। তাহলে প্রথমেরটা কি? এটা এই যে হিমবাহ শ্রেণীভাগ করছি, এটা কোন ভূবিজ্ঞানীর দ্বারা? ভালো করে শুনে রাখো, 1984 সালে ভূবিজ্ঞানী H.W. আলম্যান এই অবস্থানের ভিত্তিতে হিমবাহকে তিনটি ভাগে ভাগ করে। প্রথমে 1 নম্বর লিখে নাও, মহাদেশীয় হিমবাহ। আচ্ছা প্রত্যেকটা আনমিউট করে দাও। মহাদেশীয় হিমবাহ, অসুবিধা হলে বলবে আমাকে। সেকেন্ড নোট ডাউন করবে, পার্বত্য হিমবাহ। পার্বত্য হিমবাহ। আচ্ছা রিমি একটু আনমিউট করো, বুঝলে কথাটা? হ্যাঁ ঠিক আছে। পার্বত্য হিমবাহ। আর লাস্টে হচ্ছে পাদদেশীয় হিমবাহ। পাদদেশীয় হিমবাহ গুরুত্বপূর্ণ কিন্তু। এই তিনটে আজকের আলোচনার বিষয়। তাহলে মহাদেশীয় হিমবাহ বলতে আমরা কি বুঝি এটা উদাহরণ সহ আলোচনা করব। পার্বত্য হিমবাহ বলতে কি বুঝি আলোচনা করব। আর হচ্ছে পাদদেশীয় হিমবাহ বলতে কি সেটা আলোচনা করব। দেখো, প্রথমেই মহাদেশীয় হিমবাহ। মহাদেশীয় হিমবাহ ইংলিশে ইংলিশে কি বলে? কন্টিনেন্টাল গ্লেসিয়ার। তাহলে এটা কি বলতে পারি? যে মানে একদম কোনো স্থান ব্যতীত, স্থান ব্যতীত, ভালো করে শুনবে, স্থান ব্যতীত এক উচ্চ অক্ষাংশে অবস্থিত বিশাল অঞ্চল জুড়ে যে বিস্তৃত বরফের স্তূপ লক্ষ্য করা যায় তাকে মহাদেশীয় হিমবাহ বলা হয়। তাহলে এটা মেনলি উচ্চ অক্ষাংশে লক্ষ্য করা যাচ্ছে। এই ধরনের হিমবাহ কি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অর্থাৎ মহাদেশ জুড়ে অবস্থান করে, তাহলে এদেরকে কি বলি? মহাদেশীয় হিমবাহ বলা হয়। তাহলে এই হিমবাহ কোথায় আছে বা কোথায় বেশি লক্ষ্য করা যায় একটু নোট ডাউন করে নেওয়া প্রয়োজন। এই রকম হিমবাহের প্রায় 85% রয়েছে কোথায়? আন্টার্কটিকায়। 85% রয়েছে আন্টার্কটিকায়, নোট ডাউন করে নাও, খুব ইম্পর্টেন্ট। আর 11% রয়েছে কোথায়? গ্রিনল্যান্ড। 11% রয়েছে গ্রিনল্যান্ডে। ওকে, আর তারপরে 11%-এর পরে আর লিখে নাও যে 4% আইসল্যান্ড সহ বিভিন্ন অঞ্চলে। জাস্ট এই তিনটে জায়গার নাম লিখলেই মোটামুটি চলবে। আইসল্যান্ড ও বিভিন্ন অঞ্চল জুড়ে কিন্তু অবস্থান করছে। তাহলে মহাদেশীয় হিমবাহ ভালো করে শুনবে, মহাদেশীয় হিমবাহ হচ্ছে উচ্চতার প্রভেদ ছাড়াই সুবিশাল অঞ্চল জুড়ে অবস্থান করে। অসুবিধা নেই। তাহলে এই মহাদেশে হিমবাহের একটা বাস্তবিক এক্সাম্পল কি? এই বাস্তবিক এক্সাম্পল দিয়ে কিন্তু কোশ্চেন আসে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। লিখে নাও
যে ল্যাম্বার্ট হিমবাহ, নোট ডাউন করবে, ল্যাম্বার্ট হিমবাহ। হিমবাহের নামও কিন্তু আমাদের বেশ কিছু পড়তে হবে। ল্যাম্বার্ট হিমবাহ, এই ল্যাম্বার্ট হিমবাহ কোথায়? ল্যাম্বার্ট হিমবাহ কিন্তু আন্টার্কটিকা। ওকে, নোট ডাউন করে নাও, আন্টার্কটিকা হচ্ছে এক্সাম্পল বললাম। নেক্সট হচ্ছে পার্বত্য হিমবাহ, যাকে ইংলিশে বলা হয় মাউন্টেন গ্লেসিয়ার। এই পার্বত্য হিমবাহকে আবার কোনো কোনো জায়গাতে উপত্যকা হিমবাহ নামেও কিন্তু পরিচিত। তাহলে এটা অ্যাকচুয়ালি কোথায় অবস্থিত? এটা অবস্থিত হচ্ছে উচ্চ পার্বত্য অঞ্চলে। ঠিক আছে, এবার এই হিমবাহ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে না গতিশীল হিমবাহ হয়, অর্থাৎ এটা একটা জায়গায় স্থির নয়, এটা সর্বদাই গতিশীল থাকে। তাহলে লিখে নাও, উচ্চ পার্বত্য অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হিমবাহ। উচ্চ পার্বত্য অঞ্চলের মধ্যে দিয়ে, উচ্চ পার্বত্য অঞ্চলের মধ্য দিয়ে দিয়ে প্রবাহিত হিমবাহ। প্রবাহিত কথাটা এক্সট্রা অ্যাড করলাম কেন, এটা বেশিরভাগ এই সমস্ত অঞ্চলে হিমবাহ বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে গতিশীল হয়। ওকে, এরপরে জানার প্রয়োজন এর এক্সাম্পল। এর এক্সাম্পল কি? এই হিমবাহের এক্সাম্পল কি? আমাদের এই আপার প্রাইমারির ক্ষেত্রে হিমবাহ টপিকটা যেমন গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু আমাদের মনে রাখতে হবে এক্সাম্পলগুলো। লিখে রাখো হুবার্ড হিমবাহ, হুবার্ড। ওকে, এই হুবার্ড কোথায় অবস্থিত? হুবার্ড কিন্তু আলাস্কায় অবস্থিত, আলাস্কা। এছাড়া আমাদের ভারতে সিয়াচেনের নাম আমরা প্রত্যেকে শুনেছি। সিয়াচেন হিমবাহ, এটা কিন্তু ভারতের দীর্ঘতম উপত্যকা হিমবাহ বা দীর্ঘতম পার্বত্য হিমবাহ। অসুবিধা নেই। নেক্সট হচ্ছে পাদদেশীয়। পাদদেশীয় কি? পিডমন্ট গ্লেসিয়ার যেটাকে বলা হয়, পিডমন্ট বা যেটাকে বলে এক্সপ্যান্ডেড ফুট গ্লেসিয়ার। এই পাদদেশীয় হিমবাহ কখন? ঠিক ভালো করে শুনে রাখো, মহাদেশীয় হিমবাহ স্থির একটা বিস্তীর্ণ মহাদেশ জুড়ে, পার্বত্য হিমবাহ পার্বত্য অঞ্চল দিয়ে প্রবাহিত হচ্ছে। এই প্রবাহিত হয়ে যখন নিচের দিকে নেমে আসে, অর্থাৎ পর্বতের পাদদেশে এসে অবস্থান করে, তখন তাকে বলা হয় পাদদেশী হিমবাহ। লিখে নাও, খুব ইম্পর্টেন্ট, যে যখন পর্বতের পাদদেশে অবস্থান করে, যখন পর্বতের পাদদেশে অবস্থান করে, তাহলে প্রত্যেকটার অবস্থান বুঝতে পারলে, যে একটা মহাদেশের বিস্তীর্ণ কোনো উচ্চতার প্রভেদচারে অবস্থান করছে, একটা উচ্চ পার্বত্য অঞ্চলে গতিশীল, আর একটা কি হয়, আর একটা একটু নেমে এসে উপত্যকার থেকে নেমে এসে পাদদেশে অবস্থান করে। ওকে, এর এক্সাম্পল কি? এর বাস্তবিক এক্সাম্পল কি? বাস্তবিক এক্সাম্পল নোট ডাউন করে রাখো, মালাস্পিনা। দেখো নামগুলো তোমাদের ক্ষেত্রে একটু শুনতে অসুবিধা বা মনে রাখতে কষ্টকর মনে হতেই পারে। লিখে রাখো, মালাস্পিনা কোথাকার? এটা হচ্ছে আলাস্কা। ওকে, আলাস্কা। এই যে নামগুলো বললাম, স্টার দিচ্ছি, ল্যাম্বার্ট। এই ল্যাম্বার্ট কি? সর্ববৃহৎ মহাদেশীয় হিমবাহ। হুবার্ড, হুবার্ড কি? সর্ববৃহৎ বা বৃহত্তম পার্বত্য হিমবাহ। আর মালাস্পিনা কি? সর্ববৃহৎ পাদদেশীয় হিমবাহ। লেখা হয়েছে প্রত্যেকের? ছোট্ট নোট রেডি? কোনো ডাউট থাকলে বলো আমাকে। হয়েছে না হয়নি? রেসপন্স করো প্রত্যেকে। ক্লিয়ার? আরে হ্যাঁ কি না, কিছু তো বলো। হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছ আমার ভয়েস? আজকে কি একটু অসুবিধা হচ্ছে আমার ভয়েস শুনতে? একটু কথায় কেটে কেটে যাচ্ছে কিছু? হ্যাঁ স্যার, মাঝে মাঝে কথা কেটে কেটে কোনো যাচ্ছে। কারণে নেটওয়ার্কের প্রবলেম, কোনো অসুবিধা হলে একটু তোমরা দেখে লেখার চেষ্টা করো। যদি অসুবিধা হয় তোমরা হচ্ছে রেকর্ডিং দেখে নিও। দেবস্মিতা, লক্ষ্মীপ্রিয়া শুনতে পাচ্ছ আমার ভয়েস মোটামুটি? হ্যাঁ স্যার, আচ্ছা, একটু লক্ষ্মীপ্রিয়া রেসপন্স আসতে করবে। আসতে শোনাচ্ছে? ওকে, কোনো কারণে ও নেটওয়ার্কের সমস্যা হতে হ্যাঁ পারে। স্যার, শুনতে পাচ্ছি। ওকে ওকে, চল চল চল। নেক্সট আমরা হচ্ছে যেটা যে বিষয় নিয়ে ডিসকাস করব, হেডিং করো হিমবাহের কাজ। এটাই আমাদের মেন টপিক। ওকে, হেডিং করো হিমবাহের কাজ। দেখো, যেটুকু ইনফরমেশন দেওয়ার প্রয়োজন বা যেটুকু ইনফরমেশন আমাদের কাজে লাগে, সেইগুলো কিন্তু আমাদের ভালো করে করতে হবে। হিমবাহের কাজ। দেখো, আমরা কতদিন কাজ নিয়ে ডিসকাস করছিলাম। কাজ বলতে কি, যে হিমবাহ বা যে কোনো যে বিশেষ বৈচিত্র্যপূর্ণ অংশ, যেমন নদী, হিমবাহ, বায়ু, এরা যে কাজ করে, কাজ বলতে কি, এরা তো নিজে কোনো ওয়ার্কডান বলছি না, এদের দ্বারা ভূমিরূপের বিশেষ বিশেষ পরিবর্তন হয়। তাহলে এই একইভাবে হিমবাহ গতি, বরফ কতটা ঘন, কোন কোন শিলার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এই সমস্তের ওপর কিন্তু হিমবাহের তিন ধরনের কাজ কিন্তু লক্ষ্য করা যায়।
ভালো করে শুনবে। হিমবাহে ৩ ধরনের কাজ কিন্তু লক্ষ্য করা যায়। তাহলে কি, কি কাজ? একটা হচ্ছে ক্ষয়, বহন, সঞ্চয়। জাস্ট ছোট্ট করে নোট ডাউন করো। অত বড় করে লেখার দরকার নেই। ৩ ধরনের কাজ হয়। ১ম কাজ হচ্ছে ক্ষয় সাধন, তারপর নোট ডাউন করবে বহন, আর 3rd কাজ হচ্ছে সঞ্চয়। মনে থাকবে? এই ক্ষয় সাধন, বহন, সঞ্চয়। তো তার মধ্যে হেডিং করে নাও যে ক্ষয় কার্য। প্রথমেই হেডিং করবে সবথেকে গুরুত্বপূর্ণ হিমবাহের ক্ষয় কার্য। পরপর কি, কি হিমবাহের ক্ষয় কার্যের পরে উৎপন্ন হয় সেগুলো কিন্তু আমাদের আলোচনা করা প্রয়োজন। একটু তাড়াতাড়ি নোট ডাউন করবে, একদিনে যেন এই টপিকটা আমি শেষ করতে পারি। হিমবাহের ক্ষয় কার্য। দেখো, তাহলে হিমবাহের ক্ষয় কার্য মানে হিমবাহ যখন গতিশীল অবস্থায় থাকে, তাহলে সেই গতিশীল অবস্থায় থাকে বলতে কোন ধরনের হিমবাহের কথা বলছি আমি? আমি পার্বত্য হিমবাহের কথা বলছি। পার্বত্য হিমবাহ গতিশীল অবস্থায় বর্তমান। তাহলে ওই পার্বত্য হিমবাহ যখন একটা উৎস থেকে এগিয়ে যায়, তখন বিভিন্ন ধরনের কিন্তু ক্ষয় কার্য সম্পাদন করে। এই ক্ষয় কার্য সম্পাদনের দ্বারা বিশেষ কিছু ভূমিরূপ গঠিত হয়। সেই ভূমিরূপ কিন্তু আমাদের বেশ কিছু নাম পড়তে হবে। বেশ কিছু নাম পড়তে হবে। খুব ভালো করে নোট ডাউন করবে। এই জাস্ট মানে কীরকম দেখতে, কি ব্যাপার, কোথায় পাওয়া যায়। চলো, ১ নম্বর নোট ডাউন করো। ১ নম্বর নোট ডাউন করো যে সার্ক। সার্ক বা এটাকে আরেকটাভাবে ডাকা হয়, সেটাকে ডাকা হয় করি বলে। করি, করি কিন্তু একটা ল্যাটিন ওয়ার্ড, CORRIE। এই সার্ক বা করি তোমরা শুনে থাকবে। এটা 11-12 আছে, 19-এও রয়েছে সার্ক বা করি। এই সার্ক বা করি কি? যখন পার্বত্য হিমবাহ ক্ষয়কার্যের দ্বারা মানে ক্ষয় করে করে তার গতিশীল অবস্থা বজায় রাখে, তখন হাতলযুক্ত চেয়ার বা আরাম কেদারের ন্যায় একটি বিশেষ ভূমিরূপ তৈরি হয়, যাকে আমরা বলি সার্ক বা করি। ওকে, ভালো করে শোনো। ফার্স্ট পয়েন্ট নোট ডাউন করো। দেখতে কেমন? লিখে রাখো হাতলযুক্ত চেয়ারের ন্যায় ভূমিরূপ। জাস্ট নোট ডাউন করবে হাতলযুক্ত চেয়ারের ন্যায় ভূমিরূপ। হাতলযুক্ত চেয়ারের ন্যায় ভূমিরূপ। হাতলযুক্ত চেয়ারের ন্যায় ভূমিরূপ গঠন করে কে? হিমবাহ। হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট কিন্তু, ভালো করে দেখো। এটা এটা বেশিরভাগ ক্ষেত্রে পার্বত্য অঞ্চলে লক্ষ্য করা যায়, কারণ পার্বত্য হিমবাহর ক্ষেত্রেই এরকম উদাহরণ গুরুত্বপূর্ণ। এরপরে যেটা জানার প্রয়োজন, যেটা যে এই সার্কের এক্সাম্পল কি বা সার্ক কোথায় লক্ষ্য করা যায়। দেখো, ফার্স্ট নোট ডাউন করো ওয়ালকট। আমি যে এক্সাম্পলগুলো দেবো সেগুলো কিন্তু স্পেশাল এক্সাম্পল, এখান থেকেই কোশ্চেন আসে। ওয়ালকট, ওয়ালকট কোথায়? ওয়ালকট হচ্ছে আন্টার্কটিকা। নোট ডাউন করো। এটি কি? এটি হচ্ছে পৃথিবীর গভীরতম সার্ক। নোট ডাউন করবে পৃথিবীর গভীরতম সার্ক। জাস্ট এই ইনফরমেশনগুলো হলেই চলবে। পৃথিবীর গভীরতম সার্ক। কোশ্চেন আসে কিন্তু, বা কোশ্চেন দিতেই পারে, সার্ক কি? সার্ক কি বা সার্ক কিসের দ্বারা গঠিত হয় এবং সার্কের এক্সাম্পল লেখা হয়েছে। প্রত্যেকে রেসপন্স করো, হ্যাঁ কি না। জাস্ট আমরা কি করব, ভূমিরূপগুলো লিখবো, ভূমিরূপের এক্সাম্পল হচ্ছে। চলো নেক্সট 2 নম্বর। 2 নম্বর লিখে নাও যে হিমশিরা। নোট ডাউন করবে হিমশিরা। এই হিমশিরাকে ইংলিশে বলা হয় কি? ইংলিশে বলা হয় এরিটি। ইংলিশে বলা হয় এডিটি। মনে রাখো হিমশিলা, বা যাকে ইংলিশে বলা হচ্ছে এডিটি। দেখো এই হিমশিলা কি? দেখো ক্ষয়কার্যের ফলে যেমন ক্ষয়কার্যের ফলে সার্ক উৎপন্ন হয়েছে। যদি পাশাপাশি দুটো সার্ক উৎপন্ন হয়, তাহলে তাদের মাঝে একটা বিভাজিকা থাকে। এই বিভাজিকাকে বলা হয় একটা কোনো সরু একটা শিলার মতো একটা মানে আস্তরণ, বা একটা মনে হচ্ছে দুটো ভূমিরূপকে আলাদা করছে, তাকে বলা হয় হিমশিরা বা এডিটি, বা অনেক জায়গায় অ্যারেথ বলেও লেখা থাকে বা বলা থাকে। লিখে রাখো দুটি দুটি সার্কের দুটি সার্কের সার্কের মাঝের বিভাজিকা বা মধ্যবর্তী বিভাজিকা। বুঝতে পারছো কি বলতে চাইছি? মধ্যবর্তী বিভাজিকা ইম্পর্টেন্ট পয়েন্ট। এরপরে যেটা কোশ্চেন আসে যে এই হিমশিরার কোথায় দেখা যায় বা কোথায় লক্ষ্য করা যায়, লিখে নাও যে এই সব থেকে বেশি লক্ষ্য করা যায় আল্পস পার্বত্য অঞ্চলে। লিখে নাও আল্পস পার্বত্য অঞ্চলে সব থেকে বেশি লক্ষ্য করা যায়। এই প্র্যাকটিস সেট যখন করাবো, তখন কিন্তু এই সমস্ত কোশ্চেন বারবার আসবে। ওকে, যে কোথায় হিমশিরা সব থেকে বেশি লক্ষ্য করা যায়, অ্যান্সার হবে আল্পস পার্বত্য অঞ্চল। ওকে,
3 নম্বর, 3 নম্বর যে আমরা ভূমিরূপ নিয়ে আলোচনা করব সেটা নোট ডাউন করবে, যে পিরামিড চূড়া। পিরামিড চূড়া, যাকে ইংলিশে বলা হয় পিরামিড পিক, পিরামিড চূড়া। ওকে, দেখো এই পিরামিড চূড়া কি, দেখো কোনো শৃঙ্গের মানে কোনো পর্বত শৃঙ্গের চারিদিকে যদি সার্কার এরিটি অবস্থান করে, তখন দেখতে সেটাকে কি মনে হয়, একটা চূড়া সদৃশ্য লাগে, যে খুব উঁচু, বা একটা হচ্ছে মানে কি বলবো, কোনো সেই গন্ডারের যে শৃঙ্গ বা হর্ন সেরকম টাইপের লাগে। একেই বলা হয় কি, একেই বলা হয় হচ্ছে পিরামিড চূড়া। এই পিরামিড চূড়ার কোথায় লক্ষ্য করা যায়, ভালো করে শুনবে। আমরা দুটো বাইরের দেশের এক্সাম্পল লেখাবো, দুটো ভারতের এক্সাম্পল লেখাবো। আগে ভারতের এক্সাম্পল নোট ডাউন করে নাও। একটা হচ্ছে শিবলিঙ্গ, একটা হচ্ছে শিবলিঙ্গ, একটা হচ্ছে নীলকণ্ঠ, নীলকণ্ঠ, আর একটা হচ্ছে মাকাল। ওকে, এই তিনটে কোথায় অবস্থিত, এই তিনটে কিন্তু ভারতে অবস্থিত। ওকে, এছাড়া এছাড়া আরো দুটো নামে নোট ডাউন করে নেওয়া উচিত। একটা হচ্ছে ম্যাটারহর্ন, ম্যাটারহর্ন, হর্ন বলতে শৃঙ্গ মানে কি বলবো, ওই গন্ডারের যে মাথায় যে শৃঙ্গ থাকে তাকে হর্ন বলা হয় ইংলিশে, HORN, ম্যাটারহর্ন ও ভিসহর্ন। ওকে, ম্যাটারহর্ন ও ভিসহর্ন, এটা কোথায়, এটা হচ্ছে আল্পসে, মনে থাকবে। এই গেল হচ্ছে পিরামিড চূড়া, কোথায় পাওয়া যায় বা পিরামিড চূড়া দেখতে কেমন, যেগুলো বলছি একটু নোট ডাউন করে নাও। ওকে, চলো নেক্সট হচ্ছে হিমদ্রোণী। হিমদ্রোণী ভালো করে নোট ডাউন করবে, যাকে হিমদ্রোণীও বলা হয়, হিমদ্রোণী। তাহলে এই হিমদ্রোণী বলতে কি বুঝি, যাকে ইংলিশে বলা হয় যে গ্রাসিয়াল ট্রফ। ওকে, এই হিমদ্রোণী বলতে কি বা হিমদ্রোণী বলতে কি বুঝি, এটা কিন্তু প্র্যাকটিস সেটা আগের বছর অর্থাৎ 16 সালে যখন পরীক্ষা হয়েছিল তখন বিভিন্ন প্র্যাকটিসের এই ধরনের প্রশ্ন ছিল হিমদ্রোণী দিয়ে। এক কথা যদি লিখতে চাই যে হিমবাহ দ্বারা সৃষ্ট, জাস্ট লিখে নাও, হিমবাহ দ্বারা সৃষ্ট উপত্যকা, হিমবাহ দ্বারা সৃষ্ট উপত্যকা, মনে থাকবে। হিমবাহ দ্বারা সৃষ্ট উপত্যকাকে হিমদ্রোণী বলা হয়। এটা দেখতে কেমন হয়, এটা দেখতে হয় ইংলিশে ইউ আকৃতি। ওকে, তাই এটাকে ইউ আকৃতির উপত্যকা নামেও পরিচিত। এটা অসুবিধা নেই, এটা কিন্তু ইউ আকৃতির উপত্যকা নামেও পরিচিত হচ্ছে। এবার এখান থেকে আর একটা স্পেশাল পয়েন্ট পড়তে হবে। এই হিমদ্রোণী ইউ আকৃতি থেকে যখন আরো নিম্ন ক্ষয় দ্বারা ভি আকৃতি বিশিষ্ট হয়, ভালো করে কথাটা শুনুন আমি কি বলতে চাইছি, ভি আকৃতি বিশিষ্ট হয় এবং সেখানে বরফ গলা জল জমে যদি হ্রদের সৃষ্টি হয়, তখন তাকে কি বলা হয় জানো, যে বিশেষ হ্রদটা সৃষ্টি হয় ওই পার্বত্য অঞ্চলে তাকে বলা হয় প্যাটার্ন স্টার হ্রদ। খুব ইম্পর্টেন্ট কিন্তু, খুব ভালো করে মনে রাখো, প্যাটার্ন স্টার হ্রদ, তাকে বলা হয় প্যাটার্ন স্টার হ্রদ। এই প্যাটার্ন স্টার হ্রদের কিন্তু এক্সাম্পল পরীক্ষায় কোশ্চেন আছে, হিমালয়ের রূপকুণ্ড হ্রদ, মনে থাকবে, নোট ডাউন করো, যে হিমালয়ের রূপকুণ্ড হ্রদ। বুঝতে পারলে যে আমরা পড়ছি হিমদ্রোণী, হিমদ্রোণী ইউ আকৃতি বিশিষ্ট, কিন্তু সেটা যদি আরো বেশি নিম্নক্ষয়ের দ্বারা ভি আকৃতি বিশিষ্ট হয় এবং তার মধ্যে একটা জল ধারণ করার মাধ্যমে হ্রদের সৃষ্টি হয়, তখন তাকে কি বলা হয়, প্যাটার্ন স্টার হ্রদ। তার এক্সাম্পল কি, এক্সাম্পল হচ্ছে হিমালয়ের রূপকুণ্ড হ্রদ। তাহলে হিমদ্রোণীর একটু এক্সাম্পল পড়া যাক। হিমদ্রোণীর এক্সাম্পল যদি আমরা পড়ি, নোট ডাউন করে নাও, খুব গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু আমরা বলতে পারি যে ইয়োসেমিটি উপত্যকা, ইয়োসেমিটি উপত্যকা, ইয়োসেমিটি উপত্যকা, এটা কোথায় অবস্থিত, এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত, আমেরিকায় অবস্থিত। দেখো ছোট ছোট কিন্তু অনেকগুলো পয়েন্ট ডিসকাস হয়ে যাচ্ছে হচ্ছে। চলো ভালো করে শুনবে, খুব ইম্পর্টেন্ট। লাস্ট হচ্ছে হ্যাঙ্গিং ভ্যালি, তোমরা শুনে থাকবে এই নামটা, এটা দিয়ে প্রচুর প্রশ্ন আসে, কি এটার বাংলা কি, ঝুলন্ত উপত্যকা, ঝুলন্ত উপত্যকা, হ্যাঁ কি না, আশা করি শুনেছ, ঝুলন্ত উপত্যকা। এই ঝুলন্ত উপত্যকা বলতে কি বুঝি বা ঝুলন্ত উপত্যকা কি, ভালো করে মনে রাখো যে প্রধান হিমবাহ উপত্যকার উপরে, যে প্রধান যদি কোনো মানে উপত্যকা থাকে যেটা নর্মালি, তার উপরে যদি অপর হিমবাহ উপত্যকা ঝুলন্ত হয়ে অবস্থান করে, তখন তাকে ঝুলন্ত উপত্যকা বলা হয়। ঠিক আছে, তাহলে এখানে দুটো উপত্যকার পারস্পরিক অবস্থান
একটার সাপেক্ষে আর একটা কি, একটা সাপেক্ষে জাস্ট মনে হবে যে ঝুলন্ত অবস্থায় বর্তমান, একেই বলা হয় কি, একে বলা হয় ঝুলন্ত উপত্যকা। তাহলে এই ঝুলন্ত উপত্যকা আমরা দুটো এক্সাম্পল দুরকম পড়বো, একটা হচ্ছে ভারতের রেসপেক্টে, একটা বাইরের দেশের রেসপেক্টে। প্রথমে ভারতের রেসপেক্টে দুটো এক্সাম্পল ইম্পর্টেন্ট, একটা হচ্ছে কুবের। ওকে, কুবের দিয়ে কোশ্চেন প্রচুর পরীক্ষায় আসে, কুবের। আর একটা লন্ডন করো ঋষি গঙ্গা, কুবের একটা, ঋষি গঙ্গা, এই দুটো কিন্তু ভারতের মধ্যে অবস্থিত ঝুলন্ত উপত্যকা। ওকে, চলো নেক্সট আরেকটা আমরা বাইরের দেশের একটা বিখ্যাত পড়বো, সেটার নাম নোট ডাউন করে নাও, যে ইয়োসেমিতি উপত্যকা ঝুলন্ত লক্ষ্য করা গেছে, যার বাস্তবিক এক্সাম্পল হচ্ছে নেভেদা জলপ্রপাত। ওকে, নেভেদা জলপ্রপাত, এই নেভেদা জলপ্রপাত এটাও কিন্তু ইয়োসেমিতি উপত্যকার ওপর ঝুলন্ত। ওকে, লিখে নাও জলপ্রপাত, কোথায় অবস্থিত, ব্যাকেরা লিখে নাও ইউএসএ। হচ্ছে জাস্ট এটা আমি একটু তীরচিহ্ন দিয়ে রাখি বোঝার সুবিধার্থে, যে ইয়োসেমিতি উপত্যকা নর্মাল যে উপত্যকা যেটাকে আমরা হিমদ্রোণী বলি, ওর ওপরে ঝুলন্ত অবস্থায় বর্তমান নেভেদা উপত্যকা। তাহলে এটা কি, এটা ঝুলন্ত উপত্যকার এক্সাম্পল। লেখা হয়েছে, হ্যাঁ কি না, কোনো অসুবিধা নেই। চল নেক্সট আমার যেটা, আচ্ছা লেখা কমপ্লিট, তাহলে পরে পেয়ে যাই, রেসপন্স করবে দেবস্মিতা, রিমি, লক্ষ্মীপ্রিয়া, পরে পেয়ে যাবো তো। হ্যাঁ স্যার। চলো নেক্সট হেডিং করবে যে কর্তৃত্বস্পার। নেক্সট 6 নম্বর নোট ডাউন করবে কর্তৃত্বস্পার, কর্তৃত্বস্পার। দেখো, ওকে, কর্তৃত্বস্পার বলতে কি, পার্বত্য অঞ্চলে নদী এবং পর্বতের যে মানে ভাঙা অংশ যেগুলো, এগুলো যদি কোনো কারণে হিমবাহ ক্ষয় করতে না পারে, তাহলে একটা মনে হয় যে হিমবাহের পথকে কেউ মানে আটকে দিচ্ছে। এই হিমবাহের পথকে আটকে দেওয়ার দরুন যে ত্রিভুজাকৃতি শৈলশিরা সৃষ্টি হয়, তাকেই বলা হয় কর্তৃত্বস্পার। জাস্ট লিখে রাখো, ত্রিভুজাকৃতি, ত্রিভুজাকৃতি শৈলশিরা, হ্যাঁ কি না। দেখো, পার্বত্য অঞ্চল তো বিভিন্ন রকম শিলা দ্বারা গঠিত, সবসময় ক্ষয়কার্যের দরুন সব যে শিলাকে ভাঙে এগিয়ে যাওয়া সম্ভব তা তো নয়। তাহলে এমন এমন ক্ষেত্রে কোনো কঠিন শিলা দ্বারা হিমবাহের পথ রোধকারী কোনো বিশেষ শিলা যদি চলে আসে বা অংশ চলে আসে, সেটা বেশিরভাগই ত্রিভুজাকৃতি হয়, যাকে অতিক্রম করতে হিমবাহ পারে না। তাহলে সেই অংশকে বলা হয় কর্তৃত্বস্পার। ওকে, ভালো করে শিখে রাখো, এটা ক্যালিফোর্নিয়ার ব্রাইডাল ভেল জলপ্রপাত কিন্তু কর্তৃত্বস্পারের এক্সাম্পল। লিখে রাখো ব্রাইডাল ভেল জলপ্রপাত, ব্রাইডাল ভেল জলপ্রপাত, জলপ্রপাত মনে থাকবে। ব্রাইডাল ভেল জলপ্রপাত কোথায়, ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া। ওকে, অসুবিধা নেই। চলো নেক্সট নোট ডাউন করবে, এটা দিয়েও প্রচুর কোশ্চেন আসে। তোমরা যদি ভালো করে কেউ টিউশন পড়াও বা কেউ মানে মোটামুটি জিওগ্রাফির সঙ্গে জড়িত থাকো, তাহলে এই কথাটা শুনে থাকবে, রসে মতানে, মোটামুটি শুনেছো রিমি, শোনা নাম এটা, রসে মতানে। হ্যাঁ স্যার, শোনান রসে মতানে যে কোশ্চেন আসে, রসে মতানে কোন কার্যের দ্বারা সৃষ্ট, তো হিমবাহের ক্ষয় কার্যের দ্বারা সৃষ্ট। খুব ভালো প্রশ্ন কিন্তু। তাহলে কি, এটা কি, দেখো, যদি হিমবাহ কোনো ক্ষয় কার্য করে, তার ধরুন একদিকে মসৃণ আর একদিকে অমসৃণ ভূমিরূপকে বলা হয় রসে মতানে। ওকে, নোট ডাউন করে নাও, একদিকে মসৃণ ও অপর দিকে অমসৃণ ভূমিরূপ, একদিকে মসৃণ ও অপর দিকে অমসৃণ, অপর দিকে অমসৃণ, অমসৃণ ভূমিরূপ। ওকে, এবার এই রসে মতানে কোথায় অবস্থিত, কে বলবে, বলা যাবে? রসে মতানে কাশ্মীরে দেখতে পাওয়া যায়। কাশ্মীরে দেখতে পাচ্ছে, ভেরি গুড। নোট কাশ্মীরে লেখাবো, তবে তার আগে একটা ভালো নাম নোট ডাউন করে রাখো, ল্যাম্বার্ট ডোম। এটা দিয়ে কিন্তু কোশ্চেন আছে, ল্যাম্বার্ট ডোম। আমার হাতের লেখা বুঝতে অসুবিধা হলে বলবে। এটা কোথায় অবস্থিত, ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়া যথেষ্ট সুন্দর একটা জায়গা, যেখানে বিভিন্ন ভূমিরূপ লক্ষ্য করা যায়। এরপর নোট ডাউন করে রাখো যে হচ্ছে ঝিলম নদী উপত্যকা, লিখে রাখো ঝিলাম নদী উপত্যকা, নদী উপত্যকা, এখানে কিন্তু রসে মতানো লক্ষ্য করা যায়।
ওকে, এটা হচ্ছে কাশ্মীর। কাশ্মীর, এই গোটা কাশ্মীরটাই যে ভারতের বলতে তা নয়, কিছুটা পাক অধিকৃত কাশ্মীরের মধ্যেও কিন্তু বর্তমান। ঠিক আছে, অসুবিধা নেই। চলো নেক্সট 8 নম্বর নোট ডাউন করবে যে ক্র্যাগ অ্যান্ড টেল, যেটাকে কি বলি বাংলায় কি বলে, টিলা ও পুচ্ছ। টিলা ও পুচ্ছ, ক্র্যাগ অ্যান্ড টেল। ওকে, এই ক্র্যাগ অ্যান্ড টেল এটা কি? এটা হচ্ছে হিমবাহের প্রবাহপথে বৈষম্যমূলক ক্ষয় কাজের ফলে যে লেজ বিশিষ্ট খাড়া শিলাখণ্ড, লিখে রাখো লেজ বিশিষ্ট খাড়া শিলাখণ্ড, জাস্ট এইটুকু লিখলেই চলবে, লেজ বিশিষ্ট খাড়া শিলাখণ্ড। ওকে, লেজ বিশিষ্ট খাড়া শিলাখণ্ডকে কি বলা হয়? যেটাকে আমরা বলতে পারি যে ক্র্যাক অ্যান্ড টেল। টেল কথার অর্থ পুচ্ছ, ক্র্যাক কথার অর্থ খাড়া। ওকে, এইটা কিভাবে গঠিত হচ্ছে দেখো, এক ধারে কোমল শিলা আর একদিকে কঠিন শিলা। কোমল শিলা বেশি ক্ষয়প্রাপ্ত হচ্ছে, কঠিন শিলা কম ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এর ফলে একটা উঁচু ঢিপির মতো অংশ সৃষ্টি হয়, আর নরম শিলাটা একটা ঢালযুক্ত লেজের ন্যায় সৃষ্টি হয়। এটাকেই বলা হয় ক্র্যাক অ্যান্ড টেল। এর বাস্তবিক এক্সাম্পল কি? বাস্তবিক এক্সাম্পল নোট ডাউন করো যে ইডেনবোরা ক্যাসেল। লিখে দাও ইডেনবোরা, নামগুলো কঠিন মনে হতেই পারে। ইডেনবোরা ক্যাসেল, এই ইডেনবোরা ক্যাসেল কোন দেশ? লিখে রাখো স্কটল্যান্ড। স্কটল্যান্ড, হাতের লেখা বুঝতে অসুবিধা হলে বলবে আমাকে, ইম্পর্টেন্ট কিন্তু স্কটল্যান্ড। লাস্ট আমরা নোট ডাউন করবো এই এই টপিকের শেষ অংশ, অর্থাৎ ক্ষয়কার্যের দ্বারা সৃষ্ট ভূমিরূপের শেষ অংশ, ফিয়র্ড। এই ফিয়র্ড কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। এই ফিয়র্ড বলতে কি বুঝি আমরা? ফিয়র্ড হলো যে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যদি হিমবাহের ক্ষয়কার্য হয় তখন যে গভীর উপত্যকা সৃষ্টি হয়। ঠিক আছে, লিখে রাখো জলমগ্ন গভীর উপত্যকা। লিখে রাখো জলমগ্ন গভীর উপত্যকা। এটা কিন্তু সমুদ্র তীরবর্তী অঞ্চলে যে পার্বত্য হিমবাহ থাকে তার দ্বারাই কিন্তু সম্ভবিত। ওকে, এর বাস্তবিক এক্সাম্পল কি? এর বাস্তবিক এক্সাম্পল নোট ডাউন করো, খুব নামটা কিন্তু ইম্পর্টেন্ট, যে স্কেলটন ইনলেট। স্কেলটন ইনলেট, স্কেলটন ইনলেট মনে থাকবে। এই স্কেলটন ইনলেট কোথায়? এটা কিন্তু আন্টার্কটিকা। আর এটার একটা স্পেশাল গুরুত্বপূর্ণ কি ব্যাপার রয়েছে, এটা কিন্তু পৃথিবীর গভীরতম তোমার বলতে পারি যে গভীরতম ফিয়র্ড। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আর একটা নোট ডাউন করে না, এটাকে লিখে রাখো গভীরতম, মনে থাকবে। এতটা কঠিন কোশ্চেন হয়তো আসবে না, আমাদের করিয়ে রাখা উচিত। তাও একটা লিখে রাখো যে স্কোর ছবি সুন্দর। নামগুলো একটু কঠিন, আমি স্বীকার করে নিচ্ছি কঠিন, কিন্তু মনে রাখাটা উচিত। আর এইগুলোই কিন্তু যারা পড়তে চাও, মানে এসএলএসটি বা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ বা পড়ছো, তাদের জন্য কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। ওকে, এটা কোথায়? এটা হচ্ছে গ্রিনল্যান্ডে। এই যে স্কোর ছবি গ্রিনল্যান্ড, এটা কেন লেখালাম? এটা হচ্ছে দীর্ঘতম। ওকে, একটা হচ্ছে গভীরতম আর একটা হচ্ছে দীর্ঘতম। লিখেছো? মোটামুটি নোট ডাউন করা হয়েছে। অসুবিধা হলে কিন্তু একটু লিখে নাও, মানে স্ক্রিনশট নিয়ে নাও, তাহলেও চলবে। হচ্ছে রেসপন্স করো, না কোনো অসুবিধা আছে? লিখতে পেরেছো? আরে হ্যাঁ কি না, কিছু তো বলো। নেক্সট হচ্ছে হেডিং করো যে হিমবাহের, এরপরে কোন কার্য করব তোমরাই বলো। সঞ্চয় কার্য। হ্যাঁ, হিমবাহের সঞ্চয় কার্য। বহনের দ্বারা সেই অর্থে মানে হিমবাহের কোনো তেমন ভূমিরূপ নেই, সঞ্চয় কার্য ইম্পর্টেন্ট। ডিমি এগুলো ভালো করে দেখো, এগুলো কিন্তু তোমার জন্য গুরুত্বপূর্ণ, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। মোটামুটি ভালো করে পড়ছো তো এসএলএসটির জন্য? হ্যাঁ স্যার, আপনি যে নাম্বারটা দিয়েছিলেন ওনাদের কাছে আমি জয়েন করেছি অনেকদিন ভালো আগে। করে মানে ক্লাস ঠিকঠাক করছো তো? ক্লাস করো, কিন্তু ক্লাস করো, হ্যাঁ স্যার। ক্লাস হ্যাঁ করো। স্যার, আর ক্লাস হচ্ছে। আর সপ্তাহে 3 দিন 4 দিন ক্লাস করাচ্ছে। ওকে ওকে, এই টপিকগুলো দেখে রেখো, এইগুলো ছোট ছোট কাজে লাগবে, এই ইনফরমেশনগুলো। ওকে, হ্যাঁ স্যার, একদম। হ্যাঁ, দেখ, এই সঞ্চয় কাজে আমরা প্রথমে যেটা করবো, 1 নম্বর পয়েন্ট বা 1 নম্বর যে ভূমিরূপ নিয়ে আরম্ভ করবো, সব থেকে বেশি কোশ্চেন আসে, সেটা হচ্ছে মোড়েইন, যাকে বাংলায় কি বলা হয়? গ্রাব রেখা। লিখে রাখো গ্রাব রেখা বা গ্রাব রেখা, যাকে ইংলিশে বলা হয় মোড়েইন। তাহলে কি হয়? উচ্চ পার্বত্য অঞ্চলে হিমবাহের ক্ষয় কাজ, ভালো করে শুনবে, ক্ষয় কাজ পদার্থগুলি
যখন হিমবাহের সঙ্গে বাহিত হতে 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 হিমবাহের বিভিন্ন অঞ্চলে সঞ্চয় করে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় মোড়েইন বা গ্রাব রেখা। এই মোড়েন কথা একটা ফরাসি অর্থ, যার কথা অর্থ কি, যে মাটি ও প্রস্তর দ্বারা গঠিত তীর। ঠিক আছে? দেখ, গ্রাব রেখার না অনেক ভাগ রয়েছে। আমি আর সেই ডিটেলসে যাচ্ছি না। কিরকম গ্রাব রেখা? প্রান্ত গ্রাব রেখা, যেটা একদম হিমবাহের সামনের দিকে। প্রান্ত আছে, ভূমি পার্শ্ব গাভরেখা আছে, আছে, ভূমি গাব পশ্চিম রেখা, মধ্য গাভরেখা। গাব রেখা, হিমাবদ্ধ গাব রেখা, হিমতল গাব রেখা, এরকম অনেক গ্রাব রেখা কিন্তু অবস্থান অনুযায়ী ভাগ রয়েছে। তো আমরা কিন্তু অতটা ডিটেলসে যাব না, শুধু এইটুকু পয়েন্ট নোট ডাউন করে রেখো যে মাটি ও প্রস্তর সঞ্চিত হয়ে যে বিশেষ রেখা সদৃশ্য গঠন তৈরি করে, জাস্ট এইটুকু লিখে রাখো। মাটি ও প্রস্তর সঞ্চিত হয়, মাটি ও প্রস্তর সঞ্চিত হয়ে সঞ্চিত হয়ে যে রেখা সদৃশ্য, সঞ্চয় কথা তাহলে আনলাইন করে, যেহেতু সঞ্চয় কাজ, যে রেখা সদৃশ্য গঠন তৈরি করে, যে রেখা সদৃশ্য গঠন তৈরি করে। ওকে, তাকে কি বলা হয়? গ্রাফ রেখা বলা হয়। এবার একটা জিনিস আমাদের মনে রাখা দরকার, এই গ্রাফ রেখা কোথায় লক্ষ্য করা যায়? কে বলবে? গ্রাফ রেখা কোথায় লক্ষ্য করা যায়? তিস্তা নদীর উচ্চ অববাহিকায়। ভেরি গুড। দেখো, খুব ইম্পর্টেন্ট। তাহলে আরেকটু স্পেশাল আমি যদি বলি এই গ্রাফ রেখার বাস্তবিক এক্সাম্পলের রেসপেক্টে, যেটা পশ্চিমবঙ্গেও যেহেতু কাছাকাছি রয়েছে, লিখে রাখো লাচেন ও লাচেন লাচুং ও অঞ্চল। লাচুং। ভেরি সুন্দর। লাচেন ও লাচুং অঞ্চল। লিখে রাখো তিস্তা অববাহিকা, তিস্তা অববাহিকা। ওকে, 2 নম্বর। গ্রাফ রেখা তো আলোচনা করলাম, গ্রাফ রেখা ডিটেলসে গেলাম না, কিন্তু ডিটেলসে গেলে কিন্তু অনেকগুলো টপিক রয়েছে। একটা রয়েছে, তুমি একটা ভাগ যেগুলো আলোচনা করলাম সেগুলো অবস্থানের ভিত্তিতে, আকৃতির ভিত্তিতে ভাগ রয়েছে, যেখানে বলয় ধর্মী গ্রাফ রেখা, অবিন্যস্ত গ্রাফ রেখা, রোজেন গ্রাফ রেখা, এই ব্যাপারগুলো আছে। আমি এই ডিটেলসে গেলাম না, কারণ আপার প্রাইমারির ক্ষেত্রে এই এতটা না ঢুকলেও চলবে। ওকে, নেক্সট বুকডাউন করো ড্রামলিন। এই ড্রামলিনও তোমরা মোটামুটি জানো। ড্রামলিন, এই ড্রামলিনটা কি? দেখো, এই ড্রামলিন কথাটা এসছে একটা আক্ষরিক অর্থ না, ঢিপি। ঢিপি বলতে কি, জাস্ট একটা উঁচু অঞ্চল। তাহলে এটাকে কি বলতে পারি, কিরকম দেখতে? লিখে রাখো উল্টানো নৌকার ন্যায়। নৌকা যেমন উল্টে গেলে যেমন হয়, খুব উঁচু নয়, জাস্ট একটু একটা একটা মানে কি বল, অবতল একটা আকৃতি, মানে উত্তল আকৃতি, সরি ভুল বললাম, উত্তল আকৃতি। ডাউন করো যে উল্টানো নৌকার ন্যায় ভূমিরূপ কিসের দ্বারা গঠিত হয়? হিমবাহের সঞ্চয়ের দ্বারা। তো এই ড্রামলিনের আর একটা মানে বিশেষ ব্যাপার কি, যে এখানে না, যে হিমবাহ যেখান দিয়ে যাচ্ছে, সেইখানে যদি হিমবাহ একটা সময় উষ্ণতার পরিবর্তনের দরুন, যে মানে যে হিমবাহ থেকে নদী সৃষ্টি হয়ে যাচ্ছে এবং হিমবাহের মধ্যে যে প্রস্তর মাটি যা রয়েছে সেটা সঞ্চিত হয়ে যাওয়ার কারণে এরকম ড্রামলিন সৃষ্টি হয়। ওকে, এখানে এই অনেক ক্ষেত্রে ড্রামলিনকে বাস্কেট অফ এক টপোগ্রাফি বলা হয়। এই কথাটা একটু লিখে রাখো, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, মানে একটা কোড। বাস্কেট আসলে অফ, কিন্তু অনেকগুলো ড্রামলিন মানে একসঙ্গে হ্যাঁ যদি গড়ে ওঠে তাহলে তাকে হ্যাঁ দিন হ্যাঁ ভর্তি হ্যাঁ, শুরু হবে। একদম তাই, ভেরি গুড। যে যদি কোনো ড্রামলিন একসঙ্গে থাকেও না, ড্রামলিন থাকে কিন্তু ঝাঁকে ঝাঁকে থাকে, তাহলে ড্রামলিন কিন্তু সর্বদাই ঝাঁকে ঝাঁকে লক্ষ্য করা যায়। তাই ড্রামলিন ভর্তি অঞ্চলকে ঝুড়ি ভর্তি ডিমের ন্যায় ভূপ্রকৃতি বা বাস্কেট অফ এক টপোগ্রাফি বলা হয়। ওকে, বাস্কেট অফ এক টপোগ্রাফি বলা হয়। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট যে ড্রামলিন একসঙ্গে বেশিরভাগ ক্ষেত্রে অবস্থান করে। এখানে কিন্তু এটাকে আমরা ওই জন্য যে ঝুড়ির মানে ঝুড়ি ভর্তি ডিমের ন্যায় প্রকৃতি, এটাকে আমরা বলি বাস্কেট অফ এক টপোগ্রাফি। হচ্ছে, চল নেক্সট নোট ডাউন করবে এর এক্সাম্পল। ভারতে কোথায় লক্ষ্য করা যায়? বলা যাবে ভারতে লক্ষ্য করা যায় যে কুমায়ুন হিমালয়। লিখে নাও, হুমায়ুন হিমালয়, মানে হিমালয় অঞ্চলে। ওকে, হুমায়ুন হিমালয় অঞ্চলে, যেখানে লিখে রাখ কোন বিশেষ হিমবাহ? পিন্ডারি হিমবাহ, তার সঞ্চয় কার্যের ফলে ড্রামলিন সৃষ্টি হয়। ওকে, পিন্ডারি হিমবাহের সঞ্চয় কার্যের ফলে ড্রামলিন সৃষ্টি হয়। এছাড়া আর একটা দুটো দেশের নাম উল্লেখ করব, সেই দুটো দেশে কিন্তু প্রচুর ড্রামলিন লক্ষ্য করা যায়। সেটা হচ্ছে স্কটল্যান্ড আর আইসল্যান্ড।
ওকে, স্কটল্যান্ড ও আইসল্যান্ড, এই স্কটল্যান্ড ও আইসল্যান্ডে প্রচুর ডাম্বলিন অবস্থিত। হচ্ছে লাস্ট আমরা যেটা আলোচনা করবো, আজকে শেষ টপিক, নোট ডাউন করে নাও, যে আঘামুখ। আঘামুখ ইম্পর্টেন্ট টপিক, ভালো করে মনে রাখো। আঘামুখ, এই আঘামুখকে ইংলিশে কি বলা হয়? এরাটিক বলা হয়। তাহলে কি হয়, হিমবাহ দ্বারা যখন বিভিন্ন শিলাখণ্ড হিমবাহের পাদদেশে এমন স্থানে মিলিত হয় যেখানে কোনো রকম এই শিলাখণ্ড দেখা যায় না, তাহলে এমন কিছু শিলাখণ্ড জমা হচ্ছে যার ভূপ্রকৃতিগতভাবে সেই অঞ্চলে যেখানে জমা হচ্ছে তার সঙ্গে একটা পার্থক্য দেখা যায়। তাই এই ধরনের শিলাখণ্ডকে কি বলা হয়? ভিনদেশী শিলাখণ্ড। তাই এই শিলাখণ্ডকে বলা হয় আগামুখ বা ভ্রমিত শিলা। ঠিক আছে, এটাকে কিন্তু ভ্রমিত শিলা নামেও পরিচিত, মনে রাখো, ভ্রমিত শিলা। জাস্ট লিখে রাখো যে সঞ্চিত শিলাস্তরের সঙ্গে অবস্থানগত শিলাস্তরের পার্থক্য। লিখে রাখো, সঞ্চিত শিলা ও অবস্থানগত শিলার পার্থক্য। অবস্থানগত শিলার পার্থক্য। তাই এইকে কি বলা হয়? ভূমিত শিলা বলা হয়। এটা কোথায় লেখা যায়, মানে কোথায় লক্ষ্য করা যায়? দেখো আমাদের কাশ্মীরের কাশ্মীরের পেহেলগাম। এই যে পেহেলগাঁও, ভেরি গুড, নোট ডাউন করে নাও। পেহেলগাঁও, যেটা গত কয়েক মাসে যে অঞ্চলের কথা আমরা বারবার শুনি, কাশ্মীরের পেহেলগাঁও অঞ্চলে কিন্তু লক্ষ্য করা যায়। এছাড়া আর কি দেশের বাইরে? নোট ডাউন করে নাও, অ্যালবার্ট স্টেট, যেটা কানাডায় অবস্থিত। অ্যালবার্ট রাজ্য, কানাডা। একটু মিউট করো প্রত্যেকে। অ্যালবার্ট রাজ্য, কানাডা, মনে থাকবে। তাহলে এই গেল হচ্ছে আগামুখ। ক্লিয়ার? তাহলে এই টপিকগুলো কিন্তু আমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে, তবে আর একটা ছোট্ট জিনিস বাকি থাকছে, ছোট্ট জিনিস আমাকে লেখানোর প্রয়োজন। তবে সেটা শুধুমাত্র যে হিমবাহের কাজ তা নয়, হিমবাহ ছাড়াও হিমবাহ যে গলে যাচ্ছে তার দরুনও কিন্তু এটা সৃষ্টি হয়। তাই এটাকে আর সঞ্চয় কার্য শুধু হিমবাহের দ্বারা লিখলাম না, তাই স্টার দিয়ে লাস্ট নোট ডাউন করে নাও এসকার দিয়ে কোশ্চেন আসে। এসকার টপিকটা গুরুত্বপূর্ণ। তাহলে এসকার সঞ্চয় কার্যের দ্বারা, তবে শুধুমাত্র হিমবাহের নয়, হিমবাহ থেকে গলে গিয়ে যে জলরাশি সৃষ্টি হয় তার দ্বারাও এটা সম্ভব। তাহলে দেখো হিমবাহ মনে হয়েছে ওপরে একটা কি, ওপরে হচ্ছে পাহাড়, মানে এটা বরফের স্তূপ, কিন্তু হিমবাহের তলা দিয়ে না জলের স্রোত যায়। তাহলে ওই যে হিমবাহ অ্যাজ ওয়েল অ্যাজ জলের স্রোত, এই দুজনের দ্বারা এসকার গঠিত হয়। তাহলে এসকারটা কি? আঁকা বাঁকা শৈলশিলা। জাস্ট লিখে নাও, আঁকা বাঁকা শৈলশিলা। আঁকা বাঁকা শৈলশিলা, এই আঁকা বাঁকা যে শৈলশিলা, এটাকে কি বলা হয়? এটাকেই বলা হয় এসকার। এবার এই এসকারের বাস্তবিক এক্সাম্পল কি মনে রাখা প্রয়োজন? এটা কিন্তু কোশ্চেনে এসেছিল বিভিন্ন পরীক্ষায়, মানে রেলের পরীক্ষায় এসেছিল, আমাদের আপার প্রাইমারি যেখানে ভূগোল টপিকটা এতটা গুরুত্বপূর্ণ, মনে রাখতেই হবে। লিখে রাখো পুনকাহারাহু। নাম শুনে থাকবে কিনা আমি জানি না, খুব ইম্পর্টেন্ট কিন্তু লিখে নাও। এটা কোন দেশে অবস্থিত? এটা ফিনল্যান্ডে অবস্থিত। লিখেছো? দেখো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই টপিকটা মানে কতটা সহজ বলবো না, কেন মনে রাখার মতো অনেক ব্যাপার রয়েছে। ভালো করে দেখো, কোনো ডাউট থাকলে আমাকে বলবে। আচ্ছা, দেখো এই হলো আমার টোটাল আজকের হিমবাহের কাজ। হিমবাহের কিন্তু তেমন বহন দ্বারা সেরকম কোনো কাজ তো নেই, তো এটা মোটামুটি হিমবাহের মধ্যেই পড়লো। এরপরে আমি আলোচনা করব নদীর কাজ, তারপরে বায়ুর কাজ, তারপরে যখন সবগুলো মিশিয়ে করাবো আরও কিছু ছোট ছোট টপিক আলোচনা করে নেওয়া দরকার, যেমন বার্কস্টুন্ড কি, এই বার্কস্টুন্ডের কি ব্যাপার, এগুলো পরে আমরা আলোচনা করে নেবো। বা আরেকটা হয়তো হিমবাহের কাজের ক্লাস নেব, যেখানে কিন্তু কয়েকটা বিশেষ টপিক আলোচনা করা প্রয়োজন, যে হিমবাহের কত পার্সেন্ট রয়েছে, দীর্ঘতম হিমবাহের নাম কি, বৃহত্তম হিমবাহের নাম কি, দ্রুততম হিমবাহের নাম কি, মন্থরতম হিমবাহের নাম কি, এরকম একটা টপিক আমাদের লিখে রাখা উচিত বা লিখে রাখা প্রয়োজন। এই ছোট্ট একটা অংশ বাকি রাখছি, ওটা আমরা হিমবাহের পরের দিন ডিসকাস করে নেবো। তার মধ্যে কিছু হ্রদের নাম আলোচনা করব, লোপ কাকে বলে আলোচনা করব, স্নাউট কি, কড়ি হ্রদ কাকে বলে বা টান হ্রদ কাকে বলে, ভ্যালিড ট্রেন বলতে কি বুঝি, ভাড় কি, হামকস বলতে কি বুঝি,
এইগুলো কিন্তু আমরা পরের দিন ডিসকাস করে নেবো। মানে শুধুমাত্র হিমবাহের কাজের যে প্রধান টপিক এটা আমি কমপ্লিট করলাম। এছাড়া একটা নোট ভিত্তিক কিছু আমাকে পরপর পয়েন্ট নোট ডাউন করে রাখা প্রয়োজন, সেটা আমি পরের দিন আলোচনা করবো। ঠিক আছে, চল আজকে তাহলে এতটাই থাক। খুব ভালো করে রেডি করে নিও। একটু ক্লাসে না জয়েন করতে পারলেও রেকর্ডিং কিন্তু মাস্ট দেখে নিও। ঠিক আছে। আচ্ছা রিমি, তুমি পরে রিমিকে আর লক্ষ্মীপ্রিয়াকে বলছি তোমরা টেলিগ্রাম গ্রুপে প্রিভিয়াস ইতিহাস ক্লাসগুলো খুব ভালো করে দেখে নেবে। ঠিক আছে, ওকে। ঠিক আছে, ঠিক আছে, চলো আজকে তাহলে